আওয়ামী লীগের শাসনামলে গুম ও বিচার বহির্ভূত হত্যার দুই মামলায় ১৩ সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। পরবর্তী শুনানি ২০ নভেম্বর। জুলাই গণঅভ্যুত্থানের রামপুরায় সংঘটিত ২৮ জনকে হত্যা মামলায় দুই সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন ট্রাইব্যুনাল ১। পরবর্তী শুনানি ৫ নভেম্বর। আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে আদালতের কার্যক্রমে সহায়তা করায় বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের। জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় ফ্যাসিস্ট শেখ হাসিনা সহ ৩ আসামির পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবীর তৃতীয় দিনের মতো যুক্তিতর্ক উপস্থাপন চলছে। চলমান রাজনৈতিক সংলাপের অংশ হিসেবে বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রতিনিধি দল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কোনো চাপের কাছে নথি স্বীকার না করার আহ্বান প্রধান নির্বাচন কমিশনারের। প্রবাসী ভোটারদের জন্য অ্যাপ উন্মুক্ত করা হবে আগামী ১৬ নভেম্বর। যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী আরও ২ ইসরায়েলি জিম্মির মরদেহ হস্তান্তর করল হামাস। ইসরায়েল ফেরত দিল ১৫ ফিলিস্তিনি বন্দীর মরদেহ। এবং সুপার ওভারের নাটকীয়তায় ওয়েস্ট ইন্ডিজের কাছে দ্বিতীয় ওয়ানডেতে হেরেছে বাংলাদেশ। আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ দুপুরের সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি মেহনাজ মুন্নি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত সংবাদ। আওয়ামী লীগের শাসনামলে গুম, নির্যাতন ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ জুলাই আন্দোলনে রামপুরায় হত্যাকাণ্ডের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের পৃথক ৩টি মামলায় ১৫ সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনাল আজ এই আদেশ দেন। ট্রাইব্যুনালের অপর ২ বিচারক হলেন মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী। সকালে অভিযুক্তদের ট্রাইব্যুনালে হাজির করা হলে গুম, নির্যাতন ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডে মানবতা বিরোধী অপরাধের ২ মামলায় ১৩ সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প্রেরণের নির্দেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। এই মামলার পরবর্তী শুনানি হবে ২০ নভেম্বর। অপরদিকে জুলাই গণঅভ্যুত্থানের রামপুরায় সংঘটিত ২৮ জনকে হত্যা মামলায় ২ সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন ট্রাইব্যুনাল ১। আগামী ৫ নভেম্বর এই মামলার পরবর্তী শুনানির তারিখ ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের মানবতা বিরোধী অপরাধে মামলার ৩০ অভিযুক্তদের মধ্যে আজ ১৩ জন এবং রামপুরা হত্যাকাণ্ডে ৪ অভিযুক্তদের মধ্যে ২ জনকে আজ হাজির করা হয়। ট্রাইব্যুনালে হাজির করা সেনা কর্মকর্তাদের মধ্যে ১ জন মেজর জেনারেল, ৬ জন ব্রিগেডিয়ার জেনারেল, ৪ জন কর্নেল, ৩ জন লেফটেন্যান্ট কর্নেল ও ১ জন মেজর পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন। পৃথক এই ৩টি মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকী সহ মোট আসামি ৩৪ জন। পলাতক আসামিদের বিরুদ্ধে ২৯ অক্টোবরের মধ্যে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করে হাজির হবারও নির্দেশ দেন ট্রাইব্যুনাল। ৩টি মামলার মধ্যে গুম, নির্যাতন ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ২ মামলায় মোট অভিযোগ ৯টি এবং জুলাই আন্দোলনের রামপুরায় ২৮ জনকে হত্যা মামলায় ৬টি অভিযোগ রয়েছে। পরে সাংবাদিকদের ব্রিফ করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। এ সময় আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে আদালতের কার্যক্রমে সহায়তা করায় বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন চিফ প্রসিকিউটর। বাংলাদেশের সার্বভৌমত্বের রক্ষক হিসাবে আমরা যাদেরকে মনে করি বাংলাদেশ সেনাবাহিনী, তারা এই আদালতের প্রক্রিয়াকে সাহায্য করেছেন। তারা ঘোষণা দিয়েছিলেন যে ল অব দি ল্যান্ডের প্রতি তারা শ্রদ্ধাশীল থাকবেন, বিচার প্রক্রিয়ার প্রতি তাদের সমস্ত সমর্থন থাকবে। তারা সেই সমর্থন আমাদেরকে দিয়েছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিয়েছেন। এই আসামিদেরকে গ্রেপ্তার করে আদালতে হাজির করার ব্যাপারে তারা সম্পূর্ণ সহযোগিতা করেছেন। এটা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে আমরা জানতে পেরেছি। সুতরাং দেশপ্রেমিক সেনাবাহিনীর ব্যাপারে যে সমস্ত অপপ্রচার যারা করেন তাদেরকে আমরা বলবো অপপ্রচার করবেন না। ল অব দি ল্যান্ড এবং বিচার প্রক্রিয়া একটা রাষ্ট্রের সভ্যতার মাপকাঠি নির্ধারণ করে।
একটা রাষ্ট্র কতটা ফাংশনাল আছে সেটা নির্ধারিত হয় সেই রাষ্ট্রের জুডিশিয়ারি কতটা স্মুথলি ফাংশন করে। সুতরাং রাষ্ট্রের বাহিনীগুলো আমাদের এই বিচার প্রক্রিয়াকে সমর্থন করা, তাকে স্মুথলি পরিচালনার ব্যাপারে যেটা করেছেন, এটা প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা সবাইকে যারা এই প্রক্রিয়াকে সাহায্য করছেন তাদের সবার প্রতি আমাদের কৃতজ্ঞতা জানাচ্ছি। এরপর সাংবাদিকদের ব্রিফ করেন অভিযুক্তদের সেনা কর্মকর্তাদের আইনজীবী ব্যারিস্টার এম সরওয়ার হোসেন। এ সময় তিনি জানান, পরবর্তী শুনানির দিন জামিনের আবেদন করবেন তারা। কোর্ট আমাদের কথা শুনেছে, আমরা আজকে ওকলাতনামা সাবমিট করেছি এবং আমরা অ্যাপ্লিকেশনগুলো প্লেস করেছি। অ্যাপ্লিকেশনগুলো নেক্সট ডেটে শুনানি হবে। অনেকেই এখান থেকে যাওয়ার সুযোগ ছিল, তারা ইচ্ছে করলে তারাও এখান থেকে সরে যেতে পারতো, কিন্তু তারা সেটা করে নাই। তারা আইনের সম্মুখীন হয়ে, আইনের মুখোমুখি হয়ে তাদের যে পয়েন্টস আছে, তাদের যে ডিফেন্স এলিমেন্টস আছে সেগুলো প্লেস করবে এবং মাননীয় ট্রাইব্যুনাল সব কিছু যাচাই বাছাই করে সর্বশেষে তারা বিচারে উপনীত হবে। এদিকে গুমের শিকার ব্যক্তিরা সন্তুষ্টি প্রকাশ করে ন্যায় বিচার দাবি করেন। বাংলাদেশে শেখ হাসিনা শাসন আমলে গুমের ঘটনাগুলো, সংগঠিত গুমের ঘটনাগুলো একেবারে ভিন্ন প্রকৃতির। এখানে কাউকে গুম করা হয় নাই সামরিক অভ্যুত্থানের অজুহাতে, এখানে কাউকে গুম করা হয় নাই গৃহযুদ্ধের আবহে, এখানে গুম করা হয়েছে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য। দমন পীড়নের ভয়ানক স্টিম রোলার চালিয়েছিল ফ্যাসিস্ট হাসিনা। আল্লাহর কাছে আমরা শুকরিয়া জানাচ্ছি। তা আমাদের যেটা ছিল, আমরা গুমের বিচার পাওয়ার, চূড়ান্ত বিচার পাওয়ার পদক্ষেপে প্রথম ধাপ আজকে সাকসেসফুল। রাষ্ট্রীয় ড্রেস পরে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের থেকে যারা ফ্যাসিস্টদের পক্ষ হয়ে এভাবে গুম খুনে জড়িত ছিল তাদেরকে যাতে এখানে আনতে পারছি, সেজন্য থ্যাঙ্কস টু দ্য গভর্নমেন্ট, থ্যাঙ্কস টু দ্য কোর্ট, থ্যাঙ্কস টু দ্য আইসিটি, থ্যাঙ্কস টু দ্য চিফ প্রসিকিউটরস অল। কিছু দুর্বৃত্ত অফিসার আর্মির, আমি কিন্তু সেনাবাহিনীর, উনিও সেনাবাহিনীর রিটায়ার্ড অফিসার। আর্মি এর জন্য দায়ী না। যে আর্মির বলে যে আর্মির খারাপ, এটা ভুল করছে। এরা কিছু কতিপয় কি বলবো করাপ্টেড কিলার্স, দে আর দ্য ওয়ান্স হু আর দ্য ভিকটিমস টু পারপিট্রেটার্স। আমি মামলা করেছি শেষ পর্যন্ত এই কথা চিন্তা করে যে আমি দেশবাসীকে একটা মেসেজ দিতে চাই, যারা ভবিষ্যতে রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান হবে এবং বিভিন্ন বাহিনীর প্রধান হবে, তাদের কাছে আমি মেসেজ দিতে চাই যে অন্যায় করে, জুলুম করে, মানুষের অধিকার লঙ্ঘন করে কেউ পার পেতে পারে না। সবার কথা এক, আমারও কথা এক, ন্যায় বিচার ইনসাফ কায়েম হোক। সেনাবাহিনী অপরাধী না, সেনাবাহিনীর গুটি কয়েক অসৎ সদস্য, বিপদগামী সদস্য শেখ হাসিনার প্ররোচনায় এই অপকর্মগুলি করছে। আমাদের এখানে পরিষ্কার হতে হবে, শুধুমাত্র আওয়ামী লীগ এবং শেখ হাসিনার জন্য আজকে সেনাবাহিনীর কিছু কতিপয় সদস্য বিপদগামী হয়েছে। আমরা ইনসাফ চাই। সেনা সদস্যদেরকে হাজির করা হলো এবং আনুষ্ঠানিকভাবে তারা আইনি প্রক্রিয়ায় সম্পৃক্ত হলেন। একজন ভিকটিম হিসেবে আমার আশাবাদ, আর কোনোদিন দেশপ্রেমিক সেনা সদস্যদেরকে দিয়ে ভাড়াটে খুনির কাজ যেন আর করানো না হয়। জনগণের রক্ষক সেনাবাহিনীকে আর কোনোদিন যেন জনগণের মুখোমুখি দাঁড় করানো না হয়। এর আগে সকাল 7টার কিছু পরেই কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সবুজ রঙের একটি বিশেষ প্রিজন ভ্যানে 15 সেনা কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। এ সময় ট্রাইব্যুনাল এলাকায় নিরাপত্তায় র্যাব, পুলিশ, বিজিবি ও এপিবিএন এর সদস্যদের মোতায়েন করা হয়। এর আগে গত 8 অক্টোবর পৃথক 3টি মামলায় মোট 34 জনের বিরুদ্ধে প্রসিকিউশন আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করলে তা আমলে নিয়ে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। এদিকে দুপুরে একই ট্রাইব্যুনালে শুরু হয় জুলাই গণঅভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে মামলার রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষের আইনজীবীর তৃতীয় দিনের যুক্তিতর্ক উপস্থাপন। শেষ খবর পাওয়া পর্যন্ত যুক্তিতর্ক উপস্থাপন চলছিল। এছাড়াও ট্রাইব্যুনাল 1-এ জুলাই গণঅভ্যুত্থানে উত্তরায় সংঘটিত হত্যা মামলার শুনানি হয় আজ। দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি ও চলমান প্রেক্ষাপট নিয়ে শীর্ষ রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠক করছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। এরই ধারাবাহিকতায় আজ বিকেল 5:15টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রথমে জাতীয় নাগরিক পার্টি এনসিপি প্রতিনিধি দলের সঙ্গে এবং সন্ধ্যা 6টায় বাংলাদেশ জামায়াত ইসলামী প্রতিনিধি দলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি, শান্তিপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া ও আগামীর রোডম্যাপ নিয়ে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো চাপের কাছে
মাথা নত করবে না কমিশন। নির্বাচনী দায়িত্ব পালনে মাঠ প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তাদের আইন অনুযায়ী সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি। আজ আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসারদের নির্বাচন ব্যবস্থাপনা সংক্রান্ত প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে এই আহ্বান জানান সিএসএ। বিস্তারিত দেখুন উজ্জ্বল আহমেদের প্রতিবেদনে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসারদের নির্বাচন ব্যবস্থাপনা সংক্রান্ত প্রশিক্ষণের উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। আইনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে সম্পূর্ণ নিরপেক্ষ ও পেশাদারিত্বের সঙ্গে নিজেদের দায়িত্ব পালনের জন্য উপজেলা নির্বাহী অফিসারদের নির্দেশ দেন প্রধান নির্বাচন কমিশনার। যে জাতি আইনের প্রতি যতটা শ্রদ্ধাশীল, যত বেশি সেই জাতি তত সভ্য বলে আমরা মনে করি। সভ্য দুনিয়া কিন্তু আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকে। আমাদেরকে এই কালচারটা কালটিভেট করতে হবে। আমরা উই ওয়ান্ট রুল অফ ল, নট রুল বাই ল। শাসন করার জন্য আইন বানাইলাম সেটা না, আমরা রুল অফ ল চাই। আমরা চাই সর্বস্তরে সবাই আমরা আইন মেনে চলবো, আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকবো এবং আইনকে এস্টাবলিশ করব। তিনি বলেন, কোনো ধরনের চাপের কাছে নথি স্বীকার না করে আইন অনুযায়ী নিজের সিদ্ধান্তে অটল থাকতে হবে। We will not bend to any pressure. সেটা আমি এই মেসেজটা আপনাদের কাছে ডিসেমিনেট করতে চাই। আপনারাও কোনো প্রেশারের কাছে নথি স্বীকার করবেন না এবং সম্পূর্ণভাবে নিজের সিদ্ধান্তে, আইন অনুযায়ী সিদ্ধান্তে অটল থাকবেন। আমাদের পক্ষ থেকে আমরা সার্বিক সহযোগিতা দেব। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাসুদ, বেগম তাহমিদা আহমদ, আনোয়ারুল ইসলাম সরকার ও ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বক্তব্য রাখেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসারদের বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য দেন নির্বাচন কমিশনারগণ। উজ্জ্বল আহমেদ, বিটিভি নিউজ, ঢাকা। মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি কমবে জীবন ও সম্পদের ক্ষতি। এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানা কর্মসূচির মধ্য দিয়ে নভেম্বরের মতো পালিত হচ্ছে জাতীয় নিরাপদ সড়ক দিবস 2025। দিবসটি উপলক্ষে আজ সড়ক ও জনপথ অধিদপ্তরের অডিটোরিয়ামে আয়োজন করা হয় আলোচনা সভার। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটি এর উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। তিনি বলেন, এখন থেকে ড্রাইভিং লাইসেন্স পেতে হলে কমপক্ষে 60 ঘন্টার প্রশিক্ষণ নিতে হবে। সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তির পরিবার পাবে সর্বোচ্চ 5 লক্ষ টাকা। কেউ যদি পঙ্গুত্ব বরণ করে এবং আর সুস্থ হবার সম্ভাবনা না থাকে, সে পাবে 3 লক্ষ টাকা। আর আহত হয়ে সুস্থ হবার সম্ভাবনা থাকলে তাকে দেয়া হবে 1 লক্ষ টাকা। তিনি আরও বলেন, নিরাপদ সড়কের জন্য সকলের সচেতনতা বাড়ানো জরুরি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিআরটির ঊর্ধ্বতন কর্মকর্তারা, পরিবহন মালিক, শ্রমিক প্রতিনিধি, ট্রাফিক পুলিশ ও নিরাপদ সড়ক আন্দোলনের সঙ্গে যুক্ত বিভিন্ন সংগঠনের সদস্যরা। সরকারি কর্ম কমিশন পিএসসির সদস্য হিসেবে শপথ নিয়েছেন AKM আফতাব হোসেন প্রামাণিক। আজ সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ তাকে শপথ বাক্য পাঠ করান। এ সময় পিএসসির চেয়ারম্যান ডক্টর মুবাশ্শির মনিম সহ পিএসসির কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দর্শক, এবারে আন্তর্জাতিক সংবাদ। যুদ্ধবিরতির আওতায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস গতকাল আরও 2 জন ইসরায়েলি জিম্মির মরদেহ হস্তান্তর করেছে। একই দিনে ইসরায়েল 15 জন ফিলিস্তিনি বন্দীর মরদেহ ফেরত দিয়েছে। তবে হামাসের অভিযোগ, ইসরায়েল গাজায় যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করেছে।
কারণ তারা এখনও মিশরের সঙ্গে সংযোগকারী গুরুত্বপূর্ণ রাফা সীমান্তটি নতুন করে খুলে দিচ্ছে না। হামাস এখন পর্যন্ত যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে মোট 15 জন ইসরায়েলি জিম্মির মরদেহ ইসরায়েলের কাছে হস্তান্তর করেছে। চুক্তির আওতায় তাদের আরও 13 জন ইসরায়েলি জিম্মির মরদেহ ফেরত দেওয়ার কথা। তবে হামাসের দাবি, ফিলিস্তিনি ভূখণ্ড জুড়ে ভয়াবহ ধ্বংসযজ্ঞ এবং গাজার কিছু অংশে এখনও ইসরায়েলি সেনাদের নিয়ন্ত্রণ থাকায় মরদেহ উদ্ধারের কাজ বিলম্বিত হচ্ছে। 10 অক্টোবর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। যুদ্ধবিরতির শুরুতে হামাস একদিনে 20 জীবিত বন্দীকেও মুক্তি দিয়েছিল। যুদ্ধবিরতি চুক্তির আওতায় ইসরায়েল তাদের কারাগার থেকে এ পর্যন্ত প্রায় 2000 জীবিত ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিয়েছে। তারা আরও 360 মৃত ফিলিস্তিনির মরদেহ ফেরত দেওয়ার অঙ্গীকার করেছে। এদিকে গাজার যুদ্ধবিরতি ভঙ্গুর হয়ে যাওয়ায় বাসিন্দারা জীবনের আশঙ্কা নিয়ে দিন কাটাচ্ছেন। এখনও ত্রাণ সরবরাহ স্বাভাবিক হয়নি, ফলে সাধারণ মানুষ খাবারের চাহিদা পূরণ করতে পারছে না। নিত্যপণ্যের দাম আকাশচুম্বী হওয়ায় ক্ষুধা নিয়েই দিন কাটাতে হচ্ছে শিশুদের। প্রতিদিন ধ্বংসস্তূপ থেকে মৃতদেহ উদ্ধার হচ্ছে। সোম ও মঙ্গলবার গাজা জুড়ে হাসপাতালে আসে 70 মৃতদেহ। ইসরায়েলের সৃষ্ট তথাকথিত হলুদ রেখা এখন মৃত্যু ফাঁদ হয়ে উঠেছে। ইসরায়েলি বাহিনী এই সীমানার ভেতরে থেকেই যাকে পাচ্ছে তাকেই গুলি করছে। গাজার 58% এলাকা এখনও ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণ করছে। গত 2 বছরে ইসরায়েলি হামলায় কমপক্ষে 68,229 ফিলিস্তিনি নিহত ও 1,70,361 জন আহত হয়েছেন। এদিকে মধ্যপ্রাচ্যের কিছু দেশ গাজায় হামাসের বিরুদ্ধে লড়াই করার জন্য নিজেদের বাহিনী পাঠানোর প্রস্তাব দিয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্য দিয়ে গাজায় নড়বড়ে হয়ে পড়া যুদ্ধবিরতির মধ্যে হামাসকে আবারও হুমকি দিলেন তিনি। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে স্থানীয় সময় মঙ্গলবার ট্রাম্প এই দাবি করেন। গাজায় ফিলিস্তিনিদের উপর চলমান ইসরায়েলি গণহত্যা শুধু মানবিক সংকট নয়, বিশ্ব সংস্কৃতি ও চলচ্চিত্রের ভাবনাকেও নতুন করে সংজ্ঞায়িত করছে, এমনটি মনে করছেন বিশ্লেষকরা। মানবতা ও ন্যায়ের পক্ষে এই লড়াই শুধু রাজনীতির নয়, এটি এখন শিল্প, সংস্কৃতি ও চলচ্চিত্রেরও এক নতুন আন্দোলন। এই বিশ্লেষণটি লিখেছেন নিউ ইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ইরানি স্টাডিজ ও তুলনামূলক সাহিত্য বিষয়ক অধ্যাপক হামিদ দাবাসি। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। জাতিসংঘের সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল গাজায় গণহত্যা চালাচ্ছে এবং তা এখনও অব্যাহত রয়েছে। আন্তর্জাতিক মহলেও ইসরায়েলকে জবাবদিহির আওতায় আনার দাবি জোরদার হয়েছে। মানবাধিকার বিশেষজ্ঞরা নুরেমবার্গ ট্রায়ালের আদলে এক আন্তর্জাতিক আদালত গঠনের আহ্বান জানাচ্ছেন, যেখানে যুদ্ধাপরাধের অভিযোগে ইসরায়েলি কর্মকর্তাদের বিচার হবে। একই সঙ্গে বিশ্বের বিভিন্ন প্রান্তে বহু ইহুদি নাগরিক ও শিল্পী ইসরায়েলের কর্মকাণ্ডের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। গাজায় ইসরায়েলি আগ্রাসনকে কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে বিশ্বের গুরুত্বপূর্ণ চলচ্চিত্র উৎসবগুলোতেও আলোচনার ঝড় উঠেছে। ভেনিস চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয় দ্য ভয়েস অব হিন্দ রাজাব, যা দর্শকদের কাছ থেকে 22 মিনিটের দাঁড়িয়ে অভিবাদন পায়। এদিকে টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ফিলিস্তিনি নির্মাতা আনেমারি জাসিরের প্যালেস্টাইন 36 বিশেষ সাড়া ফেলেছে, যেখানে 1936 সালের ফিলিস্তিনে উপনিবেশবাদের সূচনাকাল ফুটিয়ে তোলা হয়েছে। অন্যদিকে হলিউডের জনপ্রিয় তারকা এমা স্টোন, জোয়াকিন ফিনিক্স, রুনি মারা, নিকোলা কফলান ও অ্যান্ড্রু গারফিল্ড প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন তারা ইসরায়েলি চলচ্চিত্র প্রতিষ্ঠানের সঙ্গে আর কাজ করবেন না, যেগুলো গণহত্যা ও বর্ণ বৈষম্যে জড়িত। এসব ঘটনায় বিশ্ব সিনেমায় এক নতুন নৈতিক ও মানবিক চেতনার সূচনা করেছে। এছাড়া বিসান আউদার তৈরি ইটস বিসান ফ্রম গাজা অ্যান্ড আই অ্যাম স্টিল অ্যালাইভ সিরিজ বিশ্বব্যাপী আলোচনায় এসেছে। তিনি পেয়েছেন পিপটি, মারো ও অ্যামি পুরস্কার। সীমা শারমিন, বিটিভি নিউজ। ইউক্রেন যুদ্ধ ইস্যুতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পিত বৈঠক স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউস জানায়, নিকট ভবিষ্যতে ট্রাম্প পুতিন বৈঠকের কোনো সম্ভাবনা নেই। এরপর এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, তিনি কোনো অর্থহীন বৈঠকে
সময় নষ্ট করতে চান না। বিশ্লেষকরা বলছেন, ইউক্রেন যুদ্ধবিরতি নিয়ে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের অবস্থান এখন সম্পূর্ণ বিপরীত। এ বিষয়ে বিস্তারিত থাকছে জাকিয়া জামান আনিকার ডেস্ক রিপোর্টে। ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখোমুখি বৈঠকের পরিকল্পনা স্থগিত করেছে হোয়াইট হাউস। ট্রাম্প বলেছেন তিনি কোনো অর্থহীন বৈঠকে বসে সময় নষ্ট করতে চান না। গতকাল হোয়াইট হাউসে দেয়া এক বক্তব্যে ট্রাম্প এই ইঙ্গিত দেন। তিনি বলেন, আলোচনার পথে একটি বড় বাধা হলো বর্তমান সমররেখায় লড়াই বন্ধে রাশিয়ার অস্বীকৃতি। এর আগে হোয়াইট হাউসের একজন কর্মকর্তা বলেন, নিকট ভবিষ্যতে ট্রাম্প পুতিনের বৈঠকের কোনো পরিকল্পনা নেই। গত আগস্টে যুক্তরাষ্ট্রের আলাস্কায় তড়িঘড়ি আয়োজিত এক বৈঠকে সর্বশেষ মুখোমুখি হয়েছিলেন ট্রাম্প পুতিন। তবে ওই বৈঠকে কোনো সুনির্দিষ্ট ফলাফল আসেনি। ট্রাম্প পুতিন দ্বিতীয় বৈঠকের পরিকল্পনা স্থগিত হওয়ার সিদ্ধান্তকে অনেকেই দেখছেন আগের মতো অর্থহীন বৈঠক এড়ানোর কৌশল হিসেবে। পূর্ব ইউক্রেনের সংঘাতপূর্ণ অঞ্চলগুলো থেকে ইউক্রেনীয় সেনাদের সম্পূর্ণ প্রত্যাহারই রাশিয়ার শর্ত। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লেভরেভ বলেন, মস্কো শুধু দীর্ঘমেয়াদী ও টেকসই শান্তিতে আগ্রহী। তিনি ইঙ্গিত দেন, বর্তমান সমররেখায় সংঘাত স্থির করা মানে শুধু সাময়িক যুদ্ধবিরতি। ইউরোপীয় নেতারা ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে এক যৌথ বিবৃতিতে বলেন, ইউক্রেন যুদ্ধ বন্ধের যে কোনো আলোচনা শুরু হওয়া উচিত বর্তমান সমররেখা স্থির রাখার মাধ্যমে। রাশিয়া শান্তির ব্যাপারে আন্তরিক নয় বলেও অভিযোগ করেছেন তারা। সম্প্রতি হোয়াইট হাউসে জেলেনস্কির সঙ্গে এক বৈঠক করেন ট্রাম্প। এর আগে টেলিফোনে পুতিনের সঙ্গে হাঙ্গেরির বুদাপেস্টে শীর্ষ বৈঠক নিয়ে আলোচনা করেছিলেন। কিছু প্রতিবেদনে বলা হয়েছে ওই বৈঠক বাকবিতণ্ডায় পরিণত হয়েছিল। একাধিক সূত্র জানায়, সম্ভাব্য এক চুক্তির অংশ হিসেবে ট্রাম্প ইউক্রেনকে ডনবাস অঞ্চল রাশিয়ার কাছে ছেড়ে দিতে চাপ দিয়েছিলেন। তবে জেলেনস্কি বরাবরই বলেছেন, ইউক্রেন ডনবাসের যে অংশগুলো এখনও নিজেদের দখলে রেখেছে তা কখনো ছাড়বে না, কারণ রাশিয়া ওই অঞ্চলগুলো পরবর্তী হামলার ঘাঁটি হিসেবে ব্যবহার করতে পারে। জাকিয়া জামান আনিকা, বিটিভি নিউজ, ইন্টারন্যাশনাল ডেস্ক। উগান্ডার একটি মহাসড়কে বেশ কয়েকটি যানবাহনের সংঘর্ষে অন্তত 63 জন নিহত হয়েছে। দেশটির পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় গতকাল মধ্যরাতে কাম্পালা গুলু মহাসড়কে বিপরীত দিক থেকে আসা দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় একটি মালবাহী গাড়ি ও একটি প্রাইভেট কারও দুর্ঘটনার শিকার হয়। দুর্ঘটনায় নিহতদের পাশাপাশি আরও বেশ কয়েকজন আহত হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাজধানী কাম্পালার সাথে উত্তরাঞ্চলীয় শহর গুলুর সংযোগকারী মহাসড়কে দুর্ঘটনার পর যানবাহনের চালকদের বিপজ্জনক ও অসাবধান ওভারটেকিং এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে দেশের পুলিশ। নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় নাইজার রাজ্যে একটি জ্বালানি ট্যাঙ্কার উল্টে যাওয়ার পর বিস্ফোরিত হয়ে অন্তত 35 জন নিহত হয়েছে। দেশটির ফেডারেল রোড সেফটি কোর্ট জানিয়েছে, গতকাল এই দুর্ঘটনা ঘটেছে। খবরে বলা হয়, ট্যাঙ্কারটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে ছিটকে যায় আর চুইয়ে পেট্রোল পড়তে থাকে। কিছুক্ষণের মধ্যেই এই পেট্রোলে আগুন ধরে যায়। এতে বড় ধরনের বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় অন্তত 35 জন নিহত ও বহু লোক আহত হয়েছে। আহতদের নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রথমবারের মতো মশা পাওয়া গেছে আইসল্যান্ডে। জলবায়ু পরিবর্তনের কারণে দ্বীপের উষ্ণতা বৃদ্ধি এর জন্য দায়ী বলে ধারণা বিজ্ঞানীদের। অ্যান্টার্কটিকার পরে মশার অস্তিত্ব না থাকা জায়গাগুলোর মধ্যে অন্যতম ছিল আইসল্যান্ড। আইসল্যান্ডের ন্যাচারাল সায়েন্স ইনস্টিটিউটের কীটতত্ত্ববিদ ম্যাথিয়াস আলফ্রেডসন সেখানে মশা পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। এক বিজ্ঞানীর পাঠানো নমুনা পরীক্ষা করে তিনি নিজেই মশাগুলোকে শনাক্ত করেছেন। বিজ্ঞানীরা অনেক দিন ধরেই ধারণা করছিলেন যে আইসল্যান্ডে মশা তাদের আবাস গড়তে পারে, কারণ সেখানে জলাভূমি ও পুকুরের মতো পর্যাপ্ত প্রজনন ক্ষেত্র রয়েছে।
তবে বিজ্ঞানীরা এটাও বলেছিলেন যে অনেক প্রজাতির মশার পক্ষে এখানকার কঠোর জলবায়ুতে টিকে থাকা সম্ভব হবে না। কিন্তু আইসল্যান্ড উত্তরাঞ্চলের বাকি গোলার্ধের তুলনায় 4 গুণ দ্রুত উষ্ণ হচ্ছে। হিমবাহ গলে যাচ্ছে এবং উষ্ণ ও দক্ষিণ এর জলের মাছ যেমন ম্যাকরেল দেশটির জলসীমায় পাওয়া যাচ্ছে। পৃথিবী উষ্ণ হওয়ার সাথে সাথে বিশ্বজুড়ে আরও বেশি প্রজাতির মশা পাওয়া যাচ্ছে। যুক্তরাজ্যে এই বছর মিশরীয় মশার ডিম পাওয়া গেছে ও এশীয় এডিস পাওয়া গেছে কেন্টে। এগুলো আক্রমণাত্মক প্রজাতি যা ডেঙ্গু, চিকুনগুনিয়া ও জিকা ভাইরাসের মতো গ্রীষ্মমণ্ডলীয় রোগ ছড়াতে পারে। আবারও জাতীয় প্রসঙ্গ। প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, তরুণ প্রজন্মকে তামাকের ক্ষতিকর প্রভাব থেকে বাঁচাতে উদ্ভাবনী প্রযুক্তি, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত করতে হবে। তিনি আজ রাজধানীর সিডাপ মিলনায়তনে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন আয়োজিত তরুণদের স্বাস্থ্য সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনের প্রয়োজনীয়তা, তরুণ চিকিৎসকদের ভূমিকা ও প্রত্যাশা শীর্ষক সেমিনারে এই কথা বলেন। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক ডাক্তার খন্দকার আব্দুল আউয়ালের রিজভির সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের চিকিৎসক ডাক্তার ফারজানা রহমান মুনমুন। প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বলেন, তামাকের ক্ষতিকর প্রভাব থেকে শিক্ষার্থীদের বাঁচাতে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলো তামাক মুক্ত করার পদক্ষেপ গ্রহণ করবে সরকার। অতি দ্রুত অন্তর্বর্তীকালীন সরকারকে তত্ত্বাবধায়ক সরকারে রূপান্তর করার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ দুপুরে জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত এক আলোচনা সভায় তিনি এই আহ্বান জানান। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, যাদের নিয়ে বিতর্ক রয়েছে তাদের বাদ দিয়ে তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে হবে, না হলে নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠবে। তিনি আরও বলেন, সব শ্রেণীর মানুষের এখন একটাই প্রশ্ন, নির্বাচন কবে হবে। তাই অন্তর্বর্তী সরকারের কাছে প্রত্যাশা, তারা অতি দ্রুত দেশের মালিকানা জনগণের হাতে ফিরিয়ে দেবে। দর্শক, এবারে আবহাওয়ার খবর। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের অদূরে তামিলনাড়ু উপকূলে অবস্থান করছে। এটি আরও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। আগামীকাল সকাল 9টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। দর্শক, এবারে জানাবো খেলার খবর। সুপার ওভারের নাটকীয়তায় গতকাল দ্বিতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরেছে বাংলাদেশ। ফলে 3 ম্যাচ সিরিজে 1-1 সমতায় ফিরল সফরকারীরা। বিস্তারিত দেখুন মাহবুবুর রহমানের প্রতিবেদনে। নাটকীয় সুপার ওভার। ওয়ানডেতে প্রথমবারের মতো টাইয়ের মুখ দেখে সুপার ওভারে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয়ের আশা জাগিয়েও শেষ পর্যন্ত হেরে গেল বাংলাদেশ। ফলে 3 ম্যাচ সিরিজে 1-1 সমতায় ফিরল ক্যারিবিয়ান। মিরপুরের কালোমাটির স্পিন স্বর্গে টস জিতে প্রথমে ব্যাট করে 50 ওভারে 7 উইকেটে 213 রান করে টাইগাররা। ইনিংসের 47তম ওভারে এসে 14 বল খেলে 39 রানে অপরাজিত থাকেন ঋষাদ। দলের হয়ে সৌম্য সরকার সর্বোচ্চ 45 এবং অধিনায়ক মেহেদী হাসান মিরাজ অনবদ্য 32 রান করেন। ব্যাট করতে নেমে দলকে 28 বলে 22 রানের শুরু এনে দিয়ে বিচ্ছিন্ন হন সাইফ হাসান ও সৌম্য সরকার। একটি ছক্কায় 6 রান করেন সাইফ। দ্বিতীয় উইকেটে সাবধানে খেলে 36 বলে 19 রান যোগ করেন সৌম্য ও তাওহিদ হৃদয়। 11তম ওভারে সৌম্য হৃদয়ের জুটি ভাঙেন স্পিনার গোদাকেশ মুথি। 2-4-এ 12 রান করেন হৃদয়।
দলীয় 41 রানে হৃদয় ফেরার পর নাজমুল হোসেন শান্তকে নিয়ে জুটি করার চেষ্টা করেন সৌম্য। বড় জুটির ইঙ্গিত দিয়েও বেশি দূর এগোতে পারেননি তারা। 41 বলে 27 রান যোগ করার পর আউট হন শান্ত। দুটি বাউন্ডারিতে 15 রান করে স্পিনার আলিক আতানাজের শিকার হন তিনি। তার বিদায়ের পর সাজঘরে ফিরেন এক প্রান্ত আগলে খেলা সৌম্য। 79 বল খেলে 3টি 4 ও 1টি ছক্কায় 45 রানের ধৈর্যশীল ইনিংস খেলেন সৌম্য। 33 রানে ক্যাচ দিয়ে জীবনও পেয়েছিলেন তিনি। 103 রানে পঞ্চম উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। উইকেট পতন ঠেকিয়ে পরপর 2 জুটিতে 60 রান পায় টাইগাররা। ষষ্ঠ উইকেটে নাসুম আহমেদকে নিয়ে 25 এবং সপ্তম উইকেটে নুরুল হাসানের সাথে 35 রান যোগ করেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। নাসুম 14 এবং নুরুল 23 রান আউট হলে 46 ওভার শেষে বাংলাদেশের স্কোর গিয়ে দাঁড়ায় 7 উইকেট 163 রান। এ অবস্থায় বাংলাদেশের 200 করা কঠিন হয়ে পড়ে। কিন্তু ইনিংসের শেষ 2 ওভারে ব্যাট হাতে 4 ছক্কার বন্যা বইয়ে দেন আগের ম্যাচের হিরো রিশাদ হোসেন। মতির করা 49তম ওভারে 2টি ছক্কা এবং 1টি 4 18 এবং আকিলের শেষ ওভারে 1টি করে 4 ছক্কায় 16 রান তোলেন রিশাদ। তার 14 বলে 39 রানের কেমিও ইনিংসের উপর ভর করে 50 ওভারে 7 উইকেটে 213 রানের সংগ্রহ পায় বাংলাদেশ। জয়ের জন্য 214 রানের টার্গেটে ব্যাট করতে নামলে শুরু থেকেই ক্যারিবিয়ানদের চেপে ধরে বাংলাদেশের বোলাররা। নাসুমের একবার, রিশাদের 2বার আর তানবীরের একবারের আঘাতে 90 রানে 4 উইকেট তুলে নেয় টাইগার। দলীয় 133 রানের মাথায় আরও একবার আঘাত করেন তানবীর, রিশাদ ও নাসুম। ক্যারিবিয়ানরা হারায় মোট 7 উইকেট। ততক্ষণে জয়ের সুবাস পেতে শুরু করেছিল স্বাগতিকরা, কিন্তু সেখান থেকে জয় ছিনিয়ে নেবার পথে এগিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। 26 রান করা জাস্টিন গ্রেভস রান আউট হলেও বাংলাদেশকে ম্যাচ থেকে ছিটকে দেন আকিল হোসেন আর অধিনায়ক শাইহো। যদিও শেষ ওভারে আবারও জয়ের আশা জাগিয়েছিল টাইগাররা। ক্যারিবিয়ানদের লাগতো 5 রান। দারুণ বোলিংও করেন সাইফ হাসান, কিন্তু বাংলাদেশের সমান 213 রান করলে ম্যাচ হয় টাই। বাংলাদেশের ইতিহাসে এটি প্রথম টাই। ম্যাচ গড়ায় সুপার ওভারে। সুপার ওভারে প্রথমে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ তোলে 10 রান। 11 রানের টার্গেটে ব্যাট করে বাংলাদেশের ব্যাটাররা তুলতে সক্ষম হয় 9 রান। ফলে 1 রানের জয় পেয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। মাহবুবুর রহমান খোকন, বিটিভি নিউজ। এবারে ফুটবল প্রসঙ্গ। চ্যাম্পিয়ন্স লিগের তৃতীয় রাউন্ডে প্রতিপক্ষের মাঠে জার্মান ক্লাব বায়ার লেভারকুজেনকে 7-2 করে বিধ্বস্ত করেছে প্যারিস। দর্শক, দুপুরের সংবাদ শেষ করব, তবে তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। আওয়ামী লীগের শাসনামলে গুম ও বিচার বহির্ভূত হত্যার 2 মামলায় 13 সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। পরবর্তী শুনানি 20 নভেম্বর। জুলাই গণঅভ্যুত্থানের রামপুরায় সংঘটিত 28 জনকে হত্যা মামলায় 2 সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন ট্রাইব্যুনাল 1। পরবর্তী শুনানি 5 নভেম্বর। আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে আদালতের কার্যক্রমে সহায়তা করায় বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের। জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় ফ্যাসিস্ট শেখ হাসিনা সহ 3 আসামির পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবীর তৃতীয় দিনের মতো যুক্তিতর্ক উপস্থাপন চলছে। চলমান রাজনৈতিক সংলাপের অংশ হিসেবে বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রতিনিধি দল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কোনো চাপের কাছে নতি স্বীকার না করার আহ্বান প্রধান নির্বাচন কমিশনারের। প্রবাসী ভোটারদের জন্য অ্যাপ উন্মুক্ত করা হবে আগামী 16 নভেম্বর। যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী আরও 2 ইসরায়েলি জিম্মির মরদেহ হস্তান্তর করল হামাস। ইসরায়েল ফেরত দিল 15 ফিলিস্তিনি বন্দীর মরদেহ। এবং সুপার ওভারে নাটকীয়তায় ওয়েস্ট ইন্ডিজের কাছে দ্বিতীয় ওয়ানডেতে হেরেছে বাংলাদেশ। দর্শক, এই ছিল দুপুরের সংবাদে। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।
আজ আমরা দেখব নজরুল সঙ্গীত ক শাখার অডিশন।